নমস্কার, আমি পূজা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকের শিরোনামে, বন্যপ্রাণী সংঘাতে কতটা সুরক্ষিত জনসাধারণ? ফুটবলে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই এখন শেষ লগ্নে। অগ্নিযুগের বিপ্লবী পুলিন বিহারী দাস। যুক্তরাজ্যে টানা 14 বছর পর পালাবদল। 410টি আসন দখল করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বামপন্থী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার এবার ব্রিটিশ মসনদে বসতে চলেছেন। ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে কার্যত ধরাশায়ী করে বিশাল ভোটে জয়ী তার দল। কনজারভেটিভ পার্টির প্রাপ্ত আসন 119। এছাড়া লিবারাল ডেমোক্র্যাটসরা 61টি আসন পেয়ে তৃতীয় স্থানে থাকতে চলেছে। নিজের আসনে জয়ের পর মিস্টার স্টারমার জানালেন, পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই, এটা আমাদের জন্য দেয়ার সময়। গত 1 জুলাই টি-20 বিশ্বকাপে ভারতের জয়কে সম্মান জানাতে বিশেষ ডাকটিকিটযুক্ত খাম প্রকাশ করল ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল। ওই দিন খামটির উদ্বোধন করে সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার জানান, দেশের বিশ্বজয়কে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই খামের নকশা। ফলে এই খাম ডাকটিকিট ও খাম সংগ্রহকারী তো বটেই, প্রতিটি গর্বিত ভারতবাসী সংগ্রহ করতে উৎসুক হয়ে যাবেন। কোনো রকম কাঠামো ছাড়াই শুধুমাত্র 800 গ্রাম থেকে 1 কেজি চায়ের দানা ও চা পাতা এবং আঠা দিয়ে প্রায় 1 ফুটের একটি জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার রামপুরের বাসিন্দা অমিতায়ু দাস। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 3 দিন। অমিতায়ু দাস বলেন, জগন্নাথ দেবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা থেকেই তিনি এই মূর্তি নির্মাণ করেছেন। প্রতি বছরই বন্যপ্রাণী সংঘাতে ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি বন্যপ্রাণীর আক্রমণে ঘটছে মৃত্যুর ঘটনা। ভারত সরকারের একটি সমীক্ষায় জানা যাচ্ছে 2019 থেকে 2023 সালের মধ্যে বন্য হাতির আক্রমণে দেশে প্রায় 1500 জন মানুষ প্রাণ হারিয়েছেন। বাঘের আক্রমণে 125 জন। অর্থাৎ পরিসংখ্যান বলে দিচ্ছে, জঙ্গলের দামাল হাতিকে সামাল দেওয়া কার্যত অসাধ্য। দেশের মধ্যে প্রায় 30,000 হাতির মধ্যে 700টির বেশি হাতি রয়েছে এই বাংলায়। দক্ষিণে পুরুলিয়া, বাঁকুড়া সহ উত্তরের একাধিক জেলায় সারা বছরই এই বুনো হাতির উপদ্রবে নানা সংঘাতের ঘটনা ঘটে চলেছে। ক্রমাগত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। এ রাজ্যে বন্য পশুর সাথে মানুষের সংঘাতের ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণবঙ্গের সুন্দরবনে বাঘের সাথে লড়াই যেমন করতে হয়, তেমনি রাঢ়বঙ্গ সহ উত্তরের জেলাগুলিতে হাতির উপদ্রবে জেরবার হতে হয় সাধারণ মানুষকে। কোথাও কোথাও প্রাণহানির ঘটনাও পর্যন্ত ঘটে। এই বছরের শুরুতেই শিলিগুড়ির কাছে বাগডোগরার একটি গ্রামে জঙ্গল থেকে একটি দলছুট হাতি ঢুকে পড়ে এক ব্যক্তিকে পিষে মারে। জঙ্গলের ভিতরেও অনেক সময় সংঘর্ষের ঘটনা ঘটছে। কখনো জঙ্গলে পাতা রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যাচ্ছে শাবক সহ মা হস্তি। কখনো বা সীমান্ত সুরক্ষার কাজে নিযুক্ত নিরাপত্তারক্ষীরা টহলের সময় ভয়াবহভাবে হাতির আক্রমণের সম্মুখীন হচ্ছে। হাতির স্বাভাবিক গতিবিধির মধ্যে মানুষের অযাচিত হস্তক্ষেপের দরুনই এই ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঘটনাগুলি ঘটে। এছাড়া ক্রমাগত বনভূমি ধ্বংসের কারণে জঙ্গলের পরিমাণ কমে যাওয়া, জঙ্গলে খাদ্যাভাব তৈরি হওয়া, এসব কারণেও বনের হাতি লোকালয়ে ঢুকে নানা প্রকার সংঘাতে জড়িয়ে পড়ছে। এই সমস্যা সুরাহা করতে বন দপ্তর থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়। বন জঙ্গলের কাছাকাছি কৃষিজমি বা ঘরবসতি তৈরি না করার জন্য স্থানীয় মানুষকে সচেতন করার পাশাপাশি জঙ্গল ছেড়ে খাদ্যের জন্য হাতি যাতে লোকালয়ে ঢুকে না পড়ে তার প্রতিরোধে জঙ্গলের ভিতরেই কৃত্রিম খাদ্য ভাণ্ডার বা ভাণ্ডারা তৈরি করা হচ্ছে। সেখানে রাখা হচ্ছে হাতিদের সব পছন্দের খাবার, কলা, তরমুজ, মরশুমি সবজি সহ মোট 39 রকমের খাবার। বন দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া, পুরুলিয়ার বনাঞ্চলগুলিতে এই ভাণ্ডারার উদ্যোগ চালু হলেও উত্তরের জেলাগুলিতে নিত্যদিন হাতি ও মানুষের সংঘাতে এই সুরক্ষামূলক ব্যবস্থাটির অভাব চোখে পড়ছে।
বেংডুবিতে বন দপ্তরে কর্মরত সিনিয়র অ্যাকাউন্ট অফিসার তন্ময় তালুকদার নিজের অভিজ্ঞতায় সাম্প্রতিক এরকমই একটি হাতির হানা দেওয়ার ঘটনা জানিয়েছেন। কিছুদিন আগে একজন আর্মি ম্যানকে মেরে দিয়েছে, কিন্তু ওটা তো ইউনিট, আর্মি ইউনিটের মধ্যে না, আর যে জঙ্গলের ইউনিট, যেহেতু এখানে বর্ডার এরিয়া, ওটা এখানে তো আর্মি ইউনিট হয়ে গেছে। ওটা অ্যাকচুয়ালি পান্তাপাড়ি ফরেস্ট। তো আর্মি ম্যানের সামনে কাছে নালার মধ্যে ঢুকে গেছিল, বুঝতে পেরে যাক বাচ্চার উপায় নেই, তখন নালা থেকে সুর দিয়ে বার করে ওকে শর্ট ফুটবল খেলেছে ওখানে, সত্যি কথা বলতে গিয়ে। তবে আর্মি ম্যান 10 দিন বেঁচে ছিল। অন্ধকার হয়ে গেলে বোধ হয় ওরা ভাবে বোধ হয় সন্ধ্যেবেলা হয়ে গেছে বা কিছু একটা, ওরা বেরিয়ে পড়ে আর কি। ওই আর্মি অ্যাটাক করে মানে খাবার, মেনলি খাবার, মানে আমাদের যে আর্মির যে খাবার রাখা থাকে সেই খাবারের ঘরেও অ্যাটাক করে খাবারটা। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আম খেতে আছে, আম ওই গাছ থেকে পড়ে। আচ্ছা, ওরা তো মেনলি খাবার খেতেই বের হয়, তো ওদের জন্য জঙ্গলের ভিতরে কিছু ব্যবস্থা করা হচ্ছে না, মানে ওই ভান্ডারা ফান্ডারা এই সমস্ত? আমি তো নতুন করে আমি অতটা বলতে পারবো না, খাবার তো আছে, খাবারের জন্য তো আছে। সাপ্লাই ডিপোতে আর কি খাবার মজুদ থাকে, ওখানেও জলের আমাদের এখানে জলের ট্যাঙ্ক দুটো বড় বড়। বন্ধুগুলো জল সাপ্লাই তো সমস্যা হচ্ছে, জলের পাইপ ট্যাঙ্ক এগুলো। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ফিফা আয়োজিত ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পরে দ্বিতীয় সর্বাপেক্ষা জনপ্রিয় পুরুষদের ফুটবল টুর্নামেন্ট হল ইউএফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, যাকে আমরা চিনি ইউরো কাপ নামে। এর আয়োজক ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস বা ইউএফা। এবারের সপ্তদশ ইউরো কাপের আসর বসেছে জার্মানিতে। শুরু হয়েছে 14 জুন, চলবে 14 জুলাই পর্যন্ত। 24টি দেশ অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। এদের মধ্যে জর্জিয়া দেশটি প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। 24টি দেশকে ভাগ করা হয়েছিল 6টি গ্রুপে। গত শুক্রবার কোয়ার্টার ফাইনাল খেলা শেষে কারা উঠল সেমিফাইনালে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। ফুটবলে একে একে নতুন প্রযুক্তির প্রবেশ ঘটছে। ভিএআর এর পর এবার ইউরো কাপ 2024-এ এসে গেল মাইক্রোচিপ লাগানো অত্যাধুনিক বল। বলের সাথে শরীরের হালকা স্পর্শেও এই চিপ একটি ছবি পাঠাচ্ছে, যা বলে দিচ্ছে হ্যান্ডবল হয়েছে কি না। এই বলের নাম ফুসবল লিবে। প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস। অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা নিয়ে বিতর্ক থাকলেও এবারের ইউরো কাপ যে দারুণ জমে উঠেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হয়েছিল ভারতীয় সময় অনুযায়ী গত শুক্রবার রাত 9:30টায় স্পেন ও জার্মানির খেলা দিয়ে। ভারতীয় সময় অনুযায়ী শনিবার মধ্যরাতে খেলা হলো চতুর্থ ম্যাচটি। এবারে জার্মানিকে ইউরো কাপের অন্যতম সম্ভাব্য বিজয়ী বলে মনে করা হচ্ছিল, কিন্তু কোয়ার্টার ফাইনালে তারা অতিরিক্ত সময়ের খেলায় হারল 2-1 গোলে। জার্মানির গাজোয়ারি খেলায় বিরক্ত ফুটবল প্রেমীরা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হেরে গেল ফ্রান্সের কাছে। খেলা গড়ায় টাই ব্রেকার পর্যন্ত। ফলাফল ফ্রান্সের পক্ষে 5-3। 39 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এটাই শেষ ইউরো কাপ। এখন যেন তিনি অতীতের ছায়া মাত্র। খেলা শেষে কান্নায় ভেঙে পড়েন পর্তুগালের পেপে। এদিকে গতকাল অপর দুটি সেমিফাইনালে যেতে যথাক্রমে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। টাইব্রেকারে ইংল্যান্ড 5-3 গোলে হারায় সুইজারল্যান্ডকে। নেদারল্যান্ডস 2-1 গোলে হারায় টার্কিকে। অত্যন্ত উপভোগ্য হয়ে উঠেছিল দুটি খেলাই।
কোয়ার্টার ফাইনালের ফলাফলের ভিত্তিতে আগামী বুধবার 10ই জুলাই প্রথম সেমিফাইনালে স্পেন মুখোমুখি হচ্ছে ফ্রান্সের। পরের দিন বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডস খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর অপেক্ষা ফাইনালের। ফাইনাল ম্যাচ হবে ভারতীয় সময় অনুযায়ী 15ই জুলাই সোমবার ভোর রাত 12:30টায়। অপেক্ষা আর মাত্র কদিনের। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ভারতের স্বাধীনতা আন্দোলনে অগণিত বিপ্লবী তাদের জীবন যৌবন বলিদান দিয়েছেন। লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী ও কংগ্রেসের অহিংস আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। শুধুমাত্র গান্ধীজির অহিংসা আন্দোলনের মাধ্যমে যে দেশ স্বাধীন করা যাবে না একথা বুঝেছিলেন নেতাজি। তবে ইতিহাস বলছে নেতাজির আগে এটা বুঝেছিলেন আরও এক বাঙালি। তিনি আর কেউ নন, বাংলার বীর সন্তান বিপ্লবী পুলিন বিহারী দাস। কিন্তু আমরা কি মনে রেখেছি তাকে? মোটেই না। আমরা তো আত্মবিস্মৃত জাতি। তাহলে আসুন কৃতি বাঙালিতে আজ স্মরণ করি বিখ্যাত বিপ্লবী পুলিন বিহারী দাসকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিখ্যাত বিপ্লবী ছিলেন পুলিন বিহারী দাস। তিনি ছিলেন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ও পরিচালক। মাতৃভূমির জন্য লড়াই করেছেন সকল বিপ্লবী, কিন্তু ভিন্ন পথে স্বাধীনতার যুদ্ধ লড়েছিলেন বাংলার এই সন্তান। ভারতকে স্বাধীন করতে সর্বপ্রথম আত্মনির্ভরতার পথ দেখিয়েছিলেন বিপ্লবী পুলিন বিহারী। সশস্ত্র পথে ভারতের স্বাধীনতা আসবে, তাই গান্ধীজির অহিংস মতাদর্শের সঙ্গে একমত হতে পারেননি তিনি। সে কারণেই তিনি গুরুত্ব দেন শারীরিক, মানসিক ও চারিত্রিক দৃঢ়তা গঠনে। তাই বাংলার তথা পরাধীন ভারতের যুব সমাজকে সশস্ত্র বিপ্লবে পারদর্শী করে তুলেছিলেন। ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে সেই পথই দেখিয়েছিলেন পুলিন। পুলিনের এই অনুশীলন সমিতি পরবর্তী সময়ে বাংলাতেই সীমাবদ্ধ ছিল না। ক্রমে ক্রমে রাজ্যে অনুশীলন সমিতির 5 শতাধিক শাখাও স্থাপিত হয়। কাশী, দিল্লি, লাহোরেও বিপ্লব কেন্দ্র প্রতিষ্ঠা হয়। এরপর ঢাকাতেই প্রতিষ্ঠা হয় ন্যাশনাল স্কুল। আদতে ওটি ছিল সশস্ত্র বিপ্লবী দল তৈরির একটি প্রশিক্ষণ কেন্দ্র। পুলিনবাবু যে কোনো আগ্নেয়াস্ত্র চালানোতে পটু ছিলেন। সেই মতোই অনুশীলন সমিতির সভ্যদের গড়ে তোলেন। সমিতির প্রত্যেক কর্মীর কাছে পিস্তল ছিল। তিনিই প্রথম ভারতীয় যিনি সেই সময় বসে নানাবিধ দেশীয় অস্ত্র নিয়ে গবেষণা করছিলেন ও লিখে ফেলেছিলেন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, লাঠি খেলা ও অসি শিক্ষা। ঢাকা কলেজের রসায়নগারে প্রফুল্লচন্দ্র রায়ের সাহায্যে গোপনে তিনি বোমা বানানো শেখেন। বিপ্লবী ক্ষুদিরাম বসুর বোমা নিক্ষেপ করার 2 বছর আগেই পুলিন বিহারী বোমা বানিয়েছিলেন ও তার ব্যবহারও করেছিলেন। ক্রমে তিনি ব্রিটিশের ত্রাস হয়ে ওঠেন। পরে তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। 1910 সালে ছাড়া পেয়ে আবারও বিপ্লবী কাজ শুরু করেন তিনি। ওই বছরের জুলাই মাসে ঢাকা ষড়যন্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়ে আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। তবে 1919 সালে তিনি জেল থেকে মুক্তি পেয়ে যান। মুক্তি পাওয়ার পর সমিতির কাজে আত্মনিয়োগ করার চেষ্টা করেন, কিন্তু তখন তার সেই সংগঠনকে সরকার নিষিদ্ধ করার ফলে সদস্যরা এখানে ওখানে ছড়িয়ে পড়েন। 1920 সালে তিনি তৈরি করেছিলেন ভারত সেবা সংঘ। পরে তিনি এই সংঘ ভেঙে দেন। পরবর্তীকালে 1928 সালে প্রতিষ্ঠা করেন বঙ্গীয় ব্যায়াম সমিতি, যা পরিচিত ছিল পুলিন দাসের আখড়া নামে। এই আখড়ায় তরুণদের লাঠি, তরোয়াল চালানো ও কুস্তি শেখানো হতো। পুলিন বিহারীর কর্ম ও ভাবধারায় আকৃষ্ট হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুও। 1930 সালে নেতাজি ও পুলিন বিহারীর সাক্ষাৎ হয়। কলকাতা পুরসভায় মেয়র থাকাকালীন বঙ্গীয় ব্যায়াম সমিতিকে
20 কাঠা জমি দান করেন নেতাজি। পুলিন বিহারীর পরিবারের দাবি, নেতাজি ছিলেন পুলিন বিহারীর মন্ত্র শিষ্য। তবে আজ যখন বেশিরভাগ বিপ্লবীদের নিয়ে উৎসব হয়, তখন সেই বৃত্তের বাইরে বিস্তৃতই রয়ে গেছে বহু স্বাধীনতা সংগ্রামীর বলিদান। তাদের মধ্যে এই বাঙালি বিপ্লবীও রয়েছেন। অনেকে বলেন পুলিন বিহারী দাসকে বাঙালি ভুলে যায়নি, তাই বিভিন্ন জায়গায় এখনো তার জন্মদিন পালিত হয়, কিন্তু সরকার ভুলে গেছে। তাই পাঠ্যক্রমেও পুলিন বিহারীর কথা নেই, অন্যদিকে সেলুলার জেলেও তাঁর আবক্ষ মূর্তি নেই। তাই আমরা বাঙালিরা এ বিষয়ে একটু সরব হলেই এই কৃতি বাঙালির নিদর্শন থেকে যাবে বাংলায়। আজকের মতো খবর এই পর্যন্ত। পরবর্তী বুলেটিনের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজে এবং ব্রততী পরম্পরা ইউটিউব চ্যানেলে। নমস্কার।